চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিএনপির নির্বাচনী জনসভায় ঢল। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন তারেক রহমান। দোষারোপ থেকে বেরিয়ে দেশ করতে চান তরুণদের পরামর্শ। যাত্রাবাড়িতে জামায়াতের জনসভায় কর্মী সমর্থকের ভিড়। অংশ নিয়েছেন ডা শফিকুর রহমান। ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েমে প্রতিশ্রুতি নেতাদের। পথে পথে ভোটের আমেজ। দেশ জুড়ে নির্বাচনী প্রচারের উচ্ছ্বাস। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। বেতন বাড়ানোর সুপারিশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন সরকারি চাকরিজীবীদের। জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। বাজারে শৃঙ্খলা না ফিরলে বাড়বে ভোগান্তি। এবং ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। 18 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি। 12,000-এর বেশি ফ্লাইট বাতিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 লাখের বেশি বাড়িঘর। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে তরুণদের পরামর্শে দেশ করতে চায় বিএনপি। সকালে চট্টগ্রামের নির্বাচনী প্রচারণার শুরুতে তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগে এ মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বন্দরনগরীর রেডিসন ব্লু হোটেলে সকালে তরুণ প্রজন্মের নানা প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারম্যান তুলে ধরেন নিজের বিভিন্ন পরিকল্পনা। বলেন, প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়নের চেষ্টা না করলে রাজনৈতিক দলের কোনো লাভ নেই, জনগণ তাদের পাশে থাকবে না। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। ব্যাংক ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিজ আছে। নেশনের ভাষা এখন 60 পর্যন্ত আমরা বললে অনেক কথা বলতে পারি, ও খারাপ, ও মন্দ, ও এটা কারণ আমি মনে করি এগুলো কিন্তু আমাদের আরো কোনো সলিউশন। আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু প্ল্যান গ্রহণ করেছি। আমরা তো এই বিষয়গুলো কম বেশি আপনাদের সামনে আছে কখন যদি বিষয়টা আপনারা আইন শৃঙ্খলা ব্যবস্থা বা মানুষের নিরাপদ করা মানুষকে এটা যদি নিশ্চয়ই করতে আমরা না করি এবং অ্যাট দ্য সেম টাইম করাপশনকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, করাপশনকে যদি এই নিয়ন্ত্রণের মধ্যে আনতে না পারি, তাহলে আমরা যত যাই প্ল্যান করি হবে না। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিএনপি নির্বাচনী জনসভায় ঢল নেমেছে নানা শ্রেণী পেশার মানুষের। কিছুক্ষণ পর যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই মাঠে উপস্থিত হবেন এবং তিনি তার নির্বাচনী জনসভা, নির্বাচনী প্রচারণা সভা তিনি পরিচালনা করবেন। আর কিছুক্ষণের মধ্যে আসার কথা তার, আপনারা জানেন যে সকাল 11:30টার সময় আসার কথা রয়েছে তার এখানে ছিল, কিন্তু তিনি এখন আসতে পারেননি। তার একটি অনুষ্ঠান ছিল ইয়ুথদের নিয়ে হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রামের, সেখানে তিনি সেই প্রোগ্রামে যোগ দিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশস্থলে যে হাজার হাজার মানুষ বললে ভুল হবে, লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই পলো গ্রাউন্ড মাঠে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আসলে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, তার নির্বাচনী প্রচারণার জনসভায় যোগ দেওয়ার জন্য তার কোনো সমর্থক সাধারণ মানুষ তারা উপস্থিত হয়েছেন, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আপনার মঞ্চে ইতিমধ্যে দেখেছি যে অনেক অতিথি তারা উপস্থিত হয়েছেন, মঞ্চে আছেন। বিশেষ করে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী তারা কিন্তু রয়েছেন, যেমনি এই অঞ্চলের বিএনপি নেতারাও কিন্তু তার সঙ্গে এই মঞ্চে রয়েছেন। তারেক রহমান তিনি আজকে এই পলো গ্রাউন্ড মাঠে তার এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন, নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আছে চট্টগ্রামে তিনি শুরু করছেন আজকের এই জনসভায় তিনি তার প্রতিশ্রুতি ব্যক্ত করবেন আবারও, এবং তিনি তারা যেই প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন যেই যদি জয়লাভ করেন তাহলে কী ধরনের প্রস্তাবনা তারা রাখছেন, কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, সেগুলি বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন তিনি চাইবেন। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি সিলেটে বা হবিগঞ্জে, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া সহ ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জে তিনি সমাবেশ করেছিলেন এবং গতকালকে ঢাকায় তিনি সমাবেশ করেছেন। ঢাকাতে তিনি একটু সমাবেশে অংশ নিয়েছিলেন এর আগে, এবং তারপরে আজকে চট্টগ্রাম দিয়ে আবার তিনি শুরু করছেন। আজকে চট্টগ্রাম থেকে শুরু করে তিনি ফেনী, কুমিল্লার 3টি অঞ্চলে এবং মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের কয়েকটি জায়গায় তিনি জনসমাবেশ করবেন। এখান থেকে তার জনসমাবেশের আজকের দিনের কর্মসূচি তার শুরু হবে। যদিও এর আগে একটি ইয়ুথ অনুষ্ঠানে যুবকদের একটি বা যুব যে সমাজের
নেতৃবৃন্দ বা নেতা যারা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি একটি কর্মসূচিতে যোগ দিচ্ছেন হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে, এবং সেখান থেকে তিনি এখানে আসবেন বা এখান থেকে শোনা যাচ্ছে তিনি পথে হয়তো আছেন, এই ধরনের কথা শোনা যাচ্ছে। তিনি আসলেই এই অনুষ্ঠানের কর্মসূচি বা তার বক্তব্য শোনার জন্য যে মানুষের অধীর আগ্রহ সেটি কিন্তু দেখতে পাচ্ছে। অনেক মানুষ আসলে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, যদিও চট্টগ্রামে একটি রোদ আজকে বেশ রৌদ্রোজ্জ্বল সকাল, এবং ইতিমধ্যে রোদের প্রভাব কিন্তু এখানে পড়েছে, বেশ গরম পড়ছে। তার মধ্যেই সাধারণ মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, তারেক রহমানের তার যে প্রতিশ্রুতি সেগুলো শোনার জন্য, এবং তিনি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কী ধরনের কাজ করবেন তারা সেই বিষয়গুলো কিন্তু এখানে শোনার অপেক্ষা আছেন নেতাকর্মী, বিএনপির এবং সমর্থক তাদের, এছাড়াও সাধারণ মানুষও কিন্তু আজকে এখানে এসেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার জনসভার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে জনসভা করছে জামায়াত। এতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 11টায় যাত্রাবাড়ির কাজলায় শুরু হয় জনসভা। নির্দিষ্ট সময়ের আগেই নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন সমাবেশ স্থলে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন যাত্রাবাড়ি, ডেমরা, মাতুয়াল সহ বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা। এ সময় জামায়াত নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। নেতাকর্মীরা বলেন, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েম করতে তারা জামায়াতকে এবার ক্ষমতায় আনতে চান। এছাড়া গণভোটে হ্যাঁ ভোট দিয়ে ঘুণে ধরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রত্যাশা করেন জামায়াত নেতাকর্মীরা। এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়িতে জামায়াতের জনসভা স্থল সালেহি, সরাসরি যাচ্ছি তার কাছে। ডাক্তার শফিকুর রহমান ইতোমধ্যে উপস্থিত হয়েছেন যাত্রাবাড়ির জনসভার মঞ্চে। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন ঢাকা 4 আসনের জামাত সমর্থিত এমপি প্রার্থী জয়নাল আবেদীন। এবং দেখছেন যে পুরো এই অঞ্চলটি অর্থাৎ কাজলা যে ব্রিজ পার রয়েছে, যে মহাসড়ক রয়েছে, তার দুপাশেই কিন্তু অসংখ্য মানুষ সকাল থেকে এসেই দুপাশে অবস্থান করছেন জামাতের আমিরের বক্তব্য শোনার জন্য। ইতোমধ্যেই দুই পাশ আসলে লোকারণ্য হয়ে গেছে, এবং এখান থেকে মূলত জামাতের আমির চলে যাবেন তার আরেকটি জনসভা রয়েছে ধূপখোলায়। ধূপখোলা থেকে তিনি বিকেল বেলায় যাবেন পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে, সেখানেও তার আরো একটি জনসভা রয়েছে। আজকে জামাতের আমির মোট 3টি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এইখানে যে জনসভাটি হচ্ছে সেটি মূলত জামাতের কোনো কেন্দ্রীয় নির্বাচনী জনসভা নয়, এটি হচ্ছে ঢাকা 4 ও ঢাকা 5 আসনের যে দুইজন দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন তাদের সমর্থনে, তাদের প্রচারণায় মূলত জামাতের আমির শফিকুর রহমান বক্তব্য রাখার জন্য এসেছেন। এই জায়গাটিতে আমরা সকাল থেকে দেখছি জামাত ইসলামের যে অন্যান্য সাংগঠনিক যে ইউনিটগুলো রয়েছে সেই সমস্ত ইউনিটের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা, বিশেষ করে কদমতলী, যাত্রাবাড়ি, দনিয়া, তারপরে হচ্ছে শনিরাখড়া, এ সমস্ত অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামাতের বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতা কর্মীরা বিশাল একটি জনসমুদ্রে পরিণত করেছেন। এবং এখন মূলত যেই প্রার্থীরা বা বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারা, নগর দক্ষিণের নেতারা এখন বক্তব্য দিচ্ছেন, তারা মূলত ঢাকা মহানগর দক্ষিণের আসন ভিত্তিক রয়েছে সেই সমস্যার কথাগুলো তারা তুলে ধরছেন। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই সমস্যাগুলো তারা যদি এমপি হয়ে সংসদে যেতে পারেন অথবা জামাত ইসলাম যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা সে সমস্ত সমস্যাগুলো তারা সমাধানে উদ্যোগ নেবেন। বিশেষ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসার পর তারা মূলত এই স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা আসলে তাদের এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা আসলে এখন জোর দাবি তুলছেন এবং বলছেন যদি তারা পার্লামেন্টে যেতে পারেন, সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে তারা সেই সমস্ত সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন। আপনি জানেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান রাতের বেলা এসেছেন উত্তরবঙ্গ, তার সফর শেষ করে তিনি গতকাল তিনি বেশ কয়েকটি জনসভায় অংশ নিয়েছিলেন। আজকে এসেও তিনি সকাল থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখান থেকে তিনি যাবেন পুরান ঢাকার গেন্ডারিয়ায়, সেখানে ধূপখোলা মাঠে তার জনসভা রয়েছে। এরপরে তিনি যাবেন পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে, সেখানে তার আরো একটি জনসভা রয়েছে বিকেলে। এই ছিল আমার কাছে যাত্রাবাড়ির জামাতের সমাবেশ স্থল থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যাত্রাবাড়িতে। সময় সংবাদ আরো থাকছে।
দুর্যোগ দুর্বিপাকে দেশের জলসীমা রক্ষায় অবিচল নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহলে বহিঃশত্রু জলদস্যুদের হাত থেকে নিরাপদ সমুদ্র সম্পদ। উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে নির্বাচনের প্রচার প্রচারণা। নির্বাচনী প্রচার নিয়ে জানাতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং রংপুরে আব্দুর রশিদ জীবন। শুরুতেই যাচ্ছি অপূর্ব অপুর কাছে। অপু, সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা সেটির আজ চতুর্থ দিনে সকাল থেকে বরিশালের সব প্রার্থীরাই কেউ গণসংযোগ করছেন, কেউ পথসভা করছেন, কেউ বা ঘরোয়া সভা করছেন নেতাকর্মীদের নিয়ে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর 5 আসনে রয়েছি। বরিশাল সদর 5 আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঠিক এই বেলা 12টার বুলেটিনে আমরা দেখাতে চাই এখানে বাসদ মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি তার নেতাকর্মীদের নিয়ে এখানে গণসংযোগ করছেন। সকাল থেকেই তিনি শহরের গোরস্থান রোড থেকে তার আজকে দিনের প্রচার প্রচারণা শুরু করেছেন। গোরস্থান রোড হয়ে এই মুহূর্তে বটতলা এলাকা অতিক্রম করছেন, প্রচার প্রচারণা চালাচ্ছেন। তারা বাম নেতারা বলছেন যে মানুষ আগামীর যে বাংলাদেশ গড়বে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে তারা বাম মোর্চা বাম নেতাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে। তাদের বাসদের মার্কা হচ্ছে মই, সেই মই মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী বরিশাল সদরের মুজিবুর রহমান সরোয়ার তিনি এখন পর্যন্ত প্রচার প্রচারণায় আজকে দিনের কার্যক্রম শুরু করেননি। তিনি কিছুক্ষণ বাদে দুপুরবেলাতে তার প্রচার প্রচারণা শুরু করবে। অপরদিকে বরিশাল যে 6টি আসন রয়েছে, আপনি জানেন যে বরিশাল জেলায় 6টি আসন রয়েছে। 6টি আসনে প্রায় 23 লাখ ভোটার রয়েছে এবং এই 23 লাখ ভোটারের মন জয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন প্রার্থী। তার মধ্যে বরিশাল সদরে রয়েছে, বরিশাল সদর 5 আসনে রয়েছে 6 জন প্রার্থী এবং দিনভর এই প্রচার প্রচারণা চলে। বিশেষ করে দুপুরের পর দেখি যে সরগরম একটা উৎসবমুখর পরিবেশ থাকে শহরগুলোতে। তো বরিশাল থেকে আমার কাছে ভোটের প্রচার প্রচারণার এতটুকু খবর ছিল। দেশ জুড়েই ভোটের প্রচার প্রচারণার খবর আমরা জানাচ্ছি সময়ের দর্শকদেরকে। এই মুহূর্তে যেতে চাই রংপুরের সহকর্মী জীবন রয়েছে, জীবনের কাছে জানবো রংপুরের ভোটের প্রচার প্রচারণার খবর। আমি আছি রংপুরের কাউনে উপজেলার কুরসা ইউনিয়নে। আমরা দেখছি সকাল থেকে কিন্তু তিনি প্রোগ্রামে এখন পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন এবং প্রচার প্রচারণা চালিয়েছেন। 3টি উঠান বৈঠকের মধ্যে একটি তার নিজ এলাকা বাগবাড়ি, এরপরে মাটির কুড়া নামে একটি জায়গা এবং এখন তিনি কিন্তু আসছেন কুরসা ইউনিয়নের সালামের চাতাল নামে একটি জায়গা এবং তিনি কিন্তু প্রত্যেকটি উঠান বৈঠক প্রত্যেকটি পথসভায় কিন্তু যাচ্ছেন আর যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। তিনি বারবারই বলছেন এবারের যে নির্বাচন এটি আসলে দীর্ঘদিনের পরে মানুষের শৃঙ্খল থেকে মুক্তির নির্বাচন। এই নির্বাচনে হ্যাঁ ভোট সহ জাতীয় নাগরিক পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন এবং এলাকার উন্নয়নে তিনি যে পদক্ষেপগুলো নেবেন নির্বাচিত হলে সেগুলো কিন্তু তিনি আসলে বলছেন। এবং তার এই যে প্রচার প্রচারণাকে ঘিরে আমরা দেখছি যে রংপুরের কাউনিয়া এবং পীরকাছা উপজেলা এই 2টি উপজেলাকে নিয়ে রংপুর 4 আসন গঠিত। এই 4 আসনের তিনি এনসিপির প্রতিনিধিত্ব করছেন এবং এখানে আমরা দেখছি যে সাধারণ মানুষ, নারী পুরুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু তার এই প্রচারণায় কিন্তু অংশ নিচ্ছেন এবং তিনিও কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু বারবার একটি কথাই বলছেন যে এবারের নির্বাচনে অবশ্যই পরিবর্তন চাইলে হ্যাঁ ভোটকে ভোট দিতে হবে, গণভোটে, এবং একই সাথে দেশের উন্নয়নের জন্য তিনি আসলে বলছেন যে শাপলা কলিতে ভোট দিতে হবে। সব মিলে যদি বলি যারা প্রার্থী রয়েছেন তাদের প্রচার প্রচারণা একেবারে সরগরম হয়ে উঠেছে। রংপুরের যে নির্বাচনী এলাকাগুলো রয়েছে সেগুলো সব মিলে এই ছিল রংপুর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা সবশেষ। জানছিলাম নির্বাচনী প্রচার প্রচারণার খবর। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। আর বাণিজ্য সংবাদ। পে কমিশনের বেতন বাড়ানোর সুপারিশে আশায় বুক বাঁধলেও বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখছেন সরকারি চাকরিজীবীরা। অন্যদিকে মূল্যস্ফীতি উস্কে গিয়ে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কা দেখছে সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে না পারলে সুফলের বদলে তৈরি হতে পারে ভোগান্তি। MS আরিফিনের রিপোর্ট।
আর মাত্র 2 বছর পরই অবসরে যাবেন রাষ্ট্রের 4র্থ শ্রেণীর কর্মচারী জমির উদ্দিন শেখ। উচ্চ মূল্যের বাজারে বছরের পর বছর হিমশিম খাওয়া আয়ে সংসার চালালেও চাকরি জীবনের শেষ সময়ে এসে বেতন বাড়ার খবরে তার মুখে হাসি। সরকারে বলছে যে বেতন বাড়াবে পে স্কেল, কবে থেকে নির্ধারিত কার্যক্রম তা কোনো কিছু বলে নাই। 2.5 গুণ বাড়িয়ে সর্বনিম্ন বেতন 20,000 আর সর্বোচ্চ ধাপের বেতন 1.5 গুণ বাড়িয়ে 78,000 টাকার পরিবর্তে 1,60,000-এর বেশি করার সুপারিশ করেছে পে কমিশন, যার সুফলভোগী হবেন প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী। বাড়বে পেনশন ও বৈশাখী ভাতা সুবিধাও। বেতন বাড়ানোর সুপারিশে খুশি হলেও নতুন করে বাড়ি ভাড়া, দ্রব্যমূল্য সহ আনুষঙ্গিক খরচ বেড়ে গেলে ভারী পকেটও এই ওজন সইবে না বলে মনে করেন সরকারি কর্মকর্তারা। আমি যে পেনশন পাই তাতে আমার 15 দিনে চলে না। বেতন বৃদ্ধি পাইছে, সাথে সাথে দ্রব্যমূল্যের দামও তারা বৃদ্ধি করে দিবে। বেতন বাড়ার খবরেও যখন সরকারি চাকরিজীবীদের এমন দ্বিধা, তখন 80% কর্মসংস্থান হওয়া বেসরকারি খাতের অবস্থা কি? যে বেসরকারি চাকরি যারা প্রতিষ্ঠান যারা ব্যবসা করে তাদের জন্য একটা গাইডলাইন দেয়। বাড়তি ব্যয়ের যোগান দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ভোগ্যপণ্যের বাজার সহনীয় রাখার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এই যে বেতন কাঠামো বৃদ্ধির প্রভাবটা হয়তো যেটা আমরা দেখব যে আগামী দিনগুলোতে বাজারে দ্রব্যমূল্যের উপরে একটা বড় প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নতুন করে দরকার হবে 1,06,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এরই মধ্যে 22,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে সরকার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। যাত্রাবাড়িতে জামায়াতের জনসভায় বক্তব্য রাখছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। পেশা হবে একজন লোক অফিস আদালতে, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সেক্টর কর্পোরেশনে, শিক্ষা প্রতিষ্ঠানে, দোকানে, সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে। পেশা হবে আমার কৃষক, তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে, সেখানে ধান ফলাবে, সেখানে ফল বীজ লাগাবে, সেখানে গাছ লাগাবে। পেশা হবে একজন শিক্ষিত যুবক, শিক্ষিত হয়ে টেক বেস মেরিটোক্রেসির বাংলাদেশ গড়বে। এটা হবে পেশা। কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে, তার নাম চাঁদাবাজি। আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? মায়েরা, বোনেরা এখানে আছেন, কেউ চাঁদাবাজের স্ত্রী হতে রাজি আছেন? মা হতে রাজি আছেন? বোন হতে রাজি আছেন? নাই। আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব, ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব ইনশাআল্লাহ। অন্য 10 জন যেভাবে সম্মানের সাথে সম্মানের পেশায় যুক্ত থেকে দায়িত্ব পালন করে পরিবারকেও দেয়, দেশকেও দেয়, আপনিও তাই পালন করবেন এবং আপনিও বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হবেন। কিন্তু যদি এই পথ বাদ না দেন, আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড। এই চাঁদা আমরা তো করার প্রশ্নই উঠে না। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। কথা একদম সাফ, এখানে কোনো রাগ ডাক নাই। হ্যাঁ, তারা যদি ন্যায়ের পথে, কল্যাণের পথে, স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে, মোস্ট ওয়েলকাম। আমরা সম্মান দেখাবো আর বলবো, জানা সূত্রে যাদের চাঁদা এনেছ তাদেরটা ফেরত দিয়ে দাও। যদি চাঁদা ফেরত দিতে না পারো, তারা যদি ব্যবসায়ী হয়, তাদের কর্মচারী হয়, তার ঋণ পরিশোধ করো। বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অবশ্যই এলাকার মানুষ খুবই ভালো। এই যে নির্বাচনী এলাকার মানুষ শিক্ষিত, ভালো, ভদ্র, মার্জিত। সারা বাংলাদেশে চাঁদাবাজি হলেও এখানে চাঁদাবাজি হওয়ার কথা না। এখানে হয়। আমরা জানি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির উপরেই হয়। বন্ধুরা, আমাদের যে সন্তানেরা, ভাইয়েরা
বোনেরা, মেয়েরা বুক চিতিয়ে যুদ্ধ করে আজ একটা বাংলাদেশ এনে দিল, নতুন বাংলাদেশ। তোমরা তাদের প্রতি কি সম্মানটা দেখালা? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখানে অনেক দাবি দেওয়ার কথা বলা হয়েছে। দেশ, রাষ্ট্র, রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠান, রাজনীতিবিদ সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে। ইনশাল্লাহ এই জায়গার ঋণই আমরা পরিশোধ করব সবার আগে। আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আপনারা এগুলা তুলে রাখেন। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আমাদের দুয়ারে দুয়ারে আর অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। আজ যেমন এসেছি, অতীতে যেমন শহীদ পরিবারের, পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি, আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসবো, ডায়ালগ করব, সবাই মিলে সমাজের সমাধান করবো ইনশাআল্লাহ। এখানে অনেকগুলা কওমি মাদ্রাসা আছে, সেদিনকে আপনাদের সাথে তারা সমান তালে লড়াই করে নাই? এই মাদ্রাসাগুলার উস্তাদ এবং ছাত্ররা রাজপথে নেমে আসে নাই? তারাও সমান তালে বুক চিতিয়ে যুদ্ধ করেছে, তারাও শহীদ হয়েছে, তারাও আহত হয়েছে, তারাও পঙ্গু হয়েছে। আফসোসের বিষয়, যুগ যুগ ধরে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রতি প্রত্যেকটি সরকার চরম অবহেলা প্রদর্শন করেছে। তারা এই দেশের নাগরিক নয়, তারা এই দেশের ট্যাক্স ব্যাট দেয় না। তাহলে যদি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে, এই সমস্ত মাদ্রাসার যত্ন নিবে না কেন? এটা কোনো দয়ার দান নয়, এটি দায়িত্ব। তাদের সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধুমাত্র সিনিয়র লেভেলে, কিন্তু এর আগে যাদের শিক্ষা শেষ হবে তাদের সনদের কি হবে? আমরা স্পষ্টভাবে বলছি, কওমি মাদ্রাসা যারা পরিচালনা করেন, যারা কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন, তাদের সাথে বসে তাদের ইচ্ছা এবং পরামর্শ অনুযায়ী কওমি মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় আমরা পৌঁছে দেওয়ার জন্য জান প্রাণ দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের ইসলামী দ্বীনি শিক্ষাকে মূলত তারাই ধরে রেখেছেন। অতএব এটি আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। আফসোস, এতগুলা লোক হেফাজতের আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আজ পর্যন্ত ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে সামান্য একটু তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে, কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বীকৃতি তারা এখনো পাননি। কেন পাবেন না? তারা তো মানবিক মর্যাদার জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পক্ষে জীবন বাজি রেখে দাঁড়িয়েছিলেন। ৯০-৯১ ভাগ মুসলমানের দেশে এই স্বীকৃতি তাদেরকে দিতে হবে। কেউ যদি না দেয়, দোয়া করেন আল্লাহ আমাদেরকে সে দায়িত্ব দিলে আমরা দিব ইনশাআল্লাহ। আমরা তাদেরও ঘরে ঘরে যাদের খবর পেয়েছি আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। সকল শহীদ পরিবারকে, নির্যাতিত মজলুম পরিবারগুলোকে আমরা সমান চোখে দেখি। একটা হতে পারে আমাদের ডান চোখ, আরেকটা আমাদের বাম চোখ, কিন্তু দুটোই আমাদের চোখ। এই দুই চোখ দিয়েই আমরা দেখি। প্রিয় দেশবাসী, স্থানীয় সমস্যাগুলোর সমাধান আল্লাহ চাইলে ইনসাফের ভিত্তিতে, অগ্রাধিকারের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি, এই এলাকা আমাদেরকে বড় ঋণী করে রেখেছে। এই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে সর্বোচ্চ শক্তি দান করে। আমরা সুযোগ পেলে কি করব? এখানে যুবক যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, প্রায় সবাই যুবক। আমি সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, আমিও একজন যুবক। এত মানুষের বাইরে আমি থাকবো কিভাবে? আমরা আমাদের যুবক বন্ধুদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা আমাদের যুবক বন্ধুদের, আমাদের ছেলে মেয়েদের হাতকে বাংলাদেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই।
কারিগরের হাত কারো দয়ার দিকে তাকিয়ে থাকে না, কারিগরের হাত নিজেই কিছু করে দেশকে উপহার দেয়। আমরা আমাদের যুবক যুবতীদেরকে সেই সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায় নিতে চাই। বেকার ভাতা দিয়ে বেকার বানাবো না, বরঞ্চ বেকারকে কেমনে কর্ম উপযোগী করা যায় তাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবক যুবতীদের মুখে বাংলা ভাষার পাশাপাশি ইংলিশ এবং আরবি তুলে দেব। সারা দুনিয়ায় তারা গেলে যাতে সম্মানের সাথে তার নিজের কর্মসংস্থান হয়, দেশকে প্রতিনিধিত্ব করতে পারে, পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আর আমরা তাদের হাতকে দক্ষ হাত হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এর জন্য আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না। এইটা সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আলিয়া শিক্ষা, কওমি শিক্ষা, সব জায়গায় ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা কিছু কিছু ব্যাপারে তারা এগিয়ে আছেন, তাদের আয়াসটা, পরিশ্রমটা তাদের কম হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটু বেশি হবে, কঠিন হতে পারে, কিন্তু এটা অসম্ভব নয়। ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবে। আমাদের অঙ্গীকার, আমরা গরিব ধনী, ছোট বড়, শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য আমরা সমাজে ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার হবে ইসলামের সুমহান মানদণ্ডে। এই জন্যই ভাই আমাদের প্রতীকটা পাল্লা। যারা ন্যায় বিচার চায় না তারা পাল্লাকে সহ্য করতে পারে নাই অতীতে। কারণ পাল্লা যদি বিজয়ী হয়, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তখন তাদের কোনো ধরনের ভেলকিবাজি, ধান্দাবাজি এগুলা চলবে না। মহান আল্লাহর দরবারে দোয়া করি, আমরা যে ন্যায় ইনসাফের সমাজের স্বপ্ন দেখি, জনগণকে আমরা যে ন্যায় ইনসাফের গল্প শোনাচ্ছি, হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন সেই আমানতের ভার বহন করতে পারি। একই অপরাধে একজন সাধারণ মানুষের যদি শাস্তি হয়, বিচারের আওতায় আনা হয়, ইনশাআল্লাহ তাআলা আজিম সেই সমান অপরাধ করে থাকলে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনা হবে। এটা দেখা হবে না হু শি অর হি ইজ, তিনি কে এটা দেখা হবে না, দেখা হবে তিনি অপরাধ করেছেন কিনা। অপরাধ করার পরে অনেকেই পার পেয়ে যায়, কারণ তার মামা খালু আছে, তার পকেটটা বড় ভারী, তার মাসুলটা বড় শক্ত। তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সুসংবাদ, ওই সবগুলো সেদিন অবশ হয়ে যাবে। মামা খালুরা কিছুই করতে পারবে না, ভারী পকেট দিয়ে আপনি পার পাবেন না, মাস্তানি করে আপনি বিচারের হাত থেকে রেহাই পাবেন না। সে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, একটা পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে, একটা দেশ এবং সমাজও নারী পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে। এই একাংশকে উপেক্ষা করে আর একাংশকে নিয়ে দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব নয়। এখন বলবেন আমাদের মায়েরা কি ঘরের বাইরে কাজ করবেন? হ্যাঁ, অবশ্যই করবে। বলবেন কেন? বলা তো হয়েছে ঘর তাদের জন্য মূল জায়গা। আমি যদি প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ যুদ্ধে আমাদের মাদেরকে শরীক করেছেন যোদ্ধা হিসাবে। আমি কে আমার মাকে সমাজের খেদমত থেকে বঞ্চিত রাখা? যুদ্ধের চাইতে কোনো কঠিন কাজ আসমানের নিচে এবং জমিনের উপরে নাই। সেই কাজে আমাদের মায়েরা অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ বাংলাদেশে অগ্রগতি, উন্নয়নে সঙ্গত সকল জায়গায় তাদের মেধা, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী তারা অংশগ্রহণ করবেন। দুইটা জিনিস তাদের জন্য এখন নেই, একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আরেকটি হচ্ছে তাদের সম্মান বা মর্যাদা। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে তিনটা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। কোনো জালিম আপনাদেরকে আর ইফটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদেরকে আর হেনস্থার শিকার হতে হবে না। মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন। চলাচলের সময় বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে, রাজধানী সহ
আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। পুরুষরা হাঁটতে পারবে, সাইকেল চালাতে পারবে, বাইক চালাতে পারবে, তারা পাবলিক ট্রান্সপোর্টে ঠেলাঠেলি করে উঠতে পারবে, কিন্তু আমাদের মায়ের মর্যাদা আমাদের জীবনের চেয়ে বেশি। আমরা চাই না আমাদের মায়েরা ওই রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক। তাদের জন্য মর্যাদার সাথে চলাচলের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেওয়া হবে। সরকারি যে সমস্ত ডাবল ডেকার বাস আছে, একটা তলা অর্থাৎ নিচতলা, মায়েরা উপরে উঠতে গিয়ে কষ্ট হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, নিচতলাটা তাদের জন্য সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ। সরাসরি যুক্ত ছিলাম যাত্রাবাড়িতে। বক্তব্য রাখছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। সময় সংবাদ। ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 18 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক তাণ্ডব শুরু করে শীতকালীন ঝড়। এর প্রভাবে বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 1 লাখের বেশি বাড়িঘর। এরই মধ্যে বাতিল করা হয়েছে 12,000-এর বেশি ফ্লাইট।